সবথেকে আশ্চর্যের বিষয়, ভারতবর্ষের বুকে হয়তো কোনো মন্দির নেই যে মন্দিরে আপনারা নিজে গিয়ে পূজা দিতে পারবেন। একমাত্র পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির, যে মন্দিরে কোনো তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি আসবেন, আপনার পূজা আপনি দেবেন। এখানে কিভাবে আসবেন বলে রাখি, যার নাট মন্দির থেকে যদি একটু আগে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই কামনা সাগর। আর কথিত আছে এই কামনা সাগরে স্নান করলে একটা পুণ্য স্নানটা কবে থেকে শুরু হচ্ছে? পুণ্য স্নান ধরুন জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মতুয়া ভক্তরা আসবে এবং সেখানে বিশাল সংখ্যক মতুয়া ভক্তরা বসবাস করছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। উড়িষ্যা, মালকানগিরি, এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, নৈনিতাল। ধর্ম দর্শন বিশ্ব মানবতার দর্শন, যে দর্শন বিশ্ব মানবের কথা বলে, যে দর্শন বিশ্ব মানব কল্যাণের কথা বলে। বিনামূল্যে চিকিৎসা প্রদান হবে কিন্তু এখানে। 214 বছর আগে এই জায়গাটা, যন্ত্রণাটা কোথায় ছিল? আমাদের কানে সীসা ঢেলে দেওয়া হতো যদি আমরা কোনো সময় ভাগবত শ্রবণ করতাম, হরিনাম। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ আমি চলে এসেছি মতুয়া মেলায়। এই মতুয়া মেলাটা কবে থেকে শুরু হচ্ছে এবং এখানে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য, এবং মেলার প্রস্তুতি কত দূর, মেলা কবে থেকে শুরু হচ্ছে তার সমস্ত তথ্য কিন্তু থাকবে এই পর্বে। আর এই মতুয়া মেলাটা হয় কিন্তু হচ্ছে উত্তর 24 পরগনা জেলায় ঠাকুরনগর থেকে। আর এই ঠাকুরনগরে আপনারা কীভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে, তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। আর এই মেলাটা হচ্ছে কিন্তু পুরোপুরি 250 বছরের পুরনো একটা মেলা। আর এখানে কীভাবে আসবেন বলে রাখি, যারা আপনারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু বনগাঁ লোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে পৌঁছে যাবেন। যদি দমদম থেকে আসতে চান দমদম থেকেও ট্রেন পেয়ে যাবেন, মানে ওই শিয়ালদা থেকে কিন্তু দমদম হয়ে ট্রেনগুলো আসে। তো অনেকগুলো ট্রেন আছে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরপর। আপনার ডিস্টেন্স হচ্ছে ওই 63 কিলোমিটার কি 62 কিলোমিটার মতো শিয়ালদা থেকে আসতে সময় লাগে, ঘন্টা দেড়েক। তো আপনারা খুব সহজেই কিন্তু ট্রেনে পৌঁছে যাবেন। তারপর স্টেশন থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন, সেই অটো ধরে কিন্তু এখানে চলে আসবেন মাত্র 10 টাকার বিনিময়ে। এখন আমরা ঠাকুরনগর স্টেশন থেকে নামলাম, নেমে বাইরে বেরিয়ে এলাম। এখানে কিন্তু অনেক অটো বা টোটো পাওয়া যায় ওই যে মতুয়া মেলাটা যেখানে হচ্ছে সেখানে যাওয়ার জন্য। তো চলুন সামনের দিকে যাই। জাস্ট একটু এগিয়ে এলেই কিন্তু এরকম ঠাকুরবাড়ি যাওয়ার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন, ভাড়া নেবে হচ্ছে 10 টাকা করে। তাছাড়াও কিন্তু সাইড দিকে একটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তা আছে, যখন মেলা হয় সেই সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তখন কিন্তু আপনারা পায়ে হেঁটে ওই রেল লাইনে গা বেয়েও কিন্তু এখানে খুব সহজে পৌঁছে যাবেন। আপনারা চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মুহূর্তে আসার পর দেখবেন এইদিকে প্ল্যাটফর্মে গা বেয়ে কিন্তু বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। এই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে একটু বাঁ দিকে ঘুরলে কিন্তু আপনারা একদম পৌঁছে যাবেন যে মতুয়া মেলাটা যেখানে হচ্ছে সেই জায়গাটা। আমাদের টোটো কিন্তু একদম ঠাকুরবাড়ির সামনে আমাদেরকে নামিয়ে দেবে। তারপর আপনারা আসার পরে কিন্তু সামনে দেখতে পাবেন এরকম ঠাকুরবাড়ি, আর তার ঠিক বাঁ দিকে রয়েছে কিন্তু এরকম নাট মন্দির। এখানে কিন্তু অসংখ্য, মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বসার জায়গা করা আছে ভিতরে। যদি জায়গাটা দেখায় আপনাদেরকে, দেখুন অনেক পুণ্যার্থী কিন্তু অলরেডি এখানে বসে আছে। আর মন্দিরটা যদি আপনাদেরকে ভিতর থেকে দেখায়, তো ঢোকার প্রথমে যেটা দেখতে পাবেন এখানে হচ্ছে চরণ ধুলার তলে। এই জায়গাতে কিন্তু আপনারা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাতে পারবেন, ভিতরে হয়তো এগুলো জ্বালানো হয় না। তো চলুন উপরে উঠি। এখানে কিন্তু চটি খুলে রাখতে হয় প্রথমে। আর ভিতরে কিন্তু প্রচুর অলরেডি ভক্তরা চলে এসছে। আর এই মন্দিরটা যদি কাছে থেকে দেখায় আপনাদেরকে, দেখছেন প্রত্যেকটা কাজ কতটা নিপুণতার সাথে করা হয়েছে। আর পুরোটাই কিন্তু সাদা শ্বেত পাথর দিয়ে, মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা। আমি পিছন দিকটা এলাম আর সামনের দিকটা তো আপনাদেরকে দেখালাম। আর মন্দিরের যে জানলাগুলো আছে দেখছেন কতটা সুন্দর নিপুণতার সাথে কাজ। আর ওপরে কিন্তু পুরোটাই কাঠের কারুকার্য করা আছে, যাতে কিন্তু গরমটা না লাগে তার জন্য। আর এখানে কিন্তু অসংখ্য পুণ্যার্থীরা বসে আছে, আর ভিতরে কিন্তু এখন পূজা চলছে অলরেডি। ব্যাপার, আপনারা কোথা থেকে এসেছেন? সবার প্রথমে আমরা আছি উত্তর 24 পরগনার সিন্দানি থেকে। আমাদের সিন্দানি বলতে চাকদা সিন্দানি, ওই চাকদা থেকে যাওয়া যায় ওই সিন্দানি। হ্যাঁ, চাকদা থেকে সিন্দানি থেকে এসেছি। আমার বৌমার রক্ত দিতে হয়তো, ঠাকুরের কাছে প্রার্থনা বলছি, ঠাকুর তুমি যদি আমার বৌমার রক্ত দিতে না হয় তুমি এটা ভালো করো, তোমার 27 কেজি চালি দিস। আমার বৌমার আর রক্ত দিতে হয় নাই, তার জন্য ঠাকুরকে আমি 27 কেজি চালি দিয়ে ঠাকুরের কাছে কামনা করি। ভাই, যদি ঠাকুরের ব্যাপারে কিছু আমাদেরকে বলো। জয় হরিবল। আপনারা কেবলই যেটা স্বচক্ষে দর্শন করলেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসা শুরু করেছে এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব উৎসবে এবং মহাবারণী মেলায় শ্রীধামে এসে উপস্থিত হবেন। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের কর্মভূমি, লীলাভূমি শ্রীধাম ওরাকান্দি, এবং এই শ্রীধাম ঠাকুরনগরের স্রষ্টা বা যিনি প্রতিষ্ঠাতা পিয়ার ঠাকুর মহাশয়, তারই হাত ধরে এখানে মহাবারণী শুরু হয়।
এবছর 214তম মহাবারণীতে প্রায় 40 থেকে 50 লক্ষ ভক্তের সমাগম হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও একটি ভাই জাপান থেকে রওনা দিয়েছে, মতুয়া ভাই, এখানে বাড়ি, সে জাপান থেকে রওনা দিয়েছে, সেও এসে পৌঁছাবে। ঠাকুরের যে লীলা আপনারা দেখলেন, অসাধ্য সাধন হরিনামে হয়, এর আধ্যাত্মিক যে বিষয়, এই আধ্যাত্মিক বিষয়ে আমরা যারা যুব সমাজ এবং যারা আপনারা দেখবেন হয়তো ততটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন না, কিন্তু এই ধুলির যে কতটা শক্তি, হরিনামের যে কতটা শক্তি, সেটা মহাবারণীতে আসলে হয়তো আপনারা কিঞ্চিত মাত্র উপলব্ধি করতে পারবেন। পুরো এরিয়া, এই গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়, শুধুমাত্র আকাশ বাতাসে হরিনাম ধ্বনিত হয়। সেই সময় সাধুগুরু মহাপুরুষ মহাজনেরা আবির্ভূত হন এই ভূমিতে, কোনো না কোনো মানুষের বেশি, কোনো না কোনো মানুষের সশরীরে এরকমভাবে আবির্ভাব হন। সেই সময় এই ধুলিতে এতটা শক্তি থাকে, যে শক্তি আপনারা স্বচক্ষে দেখলেন। এখানে কোনো বিজ্ঞান, এখানে কোনো সায়েন্স, এখানে কোনো কিছুই কাজ করে না। এই হরিনামের এতটাই গুণ, এতটাই মাহাত্ম্য। সেই জন্য শ্রীধাম ওরাকান্দির এই পুণ্য ভূমি, শ্রীধাম ঠাকুরনগরের এই পুণ্যভূমিতে সকল ভক্তপ্রাণ মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আপনারা শ্রীধাম ঠাকুরনগরে এসে ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে আপনারা এসে মতুয়া ধর্ম দর্শনকে জানুন। সবথেকে আশ্চর্যের বিষয়, ভারতবর্ষের বুকে হয়তো কোনো মন্দির নেই যে মন্দিরে আপনারা নিজে গিয়ে পূজা দিতে পারবেন। একমাত্র পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির, যে মন্দিরে কোনো তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি আসবেন, আপনার পূজা আপনি দেবেন। এখানে যে মায়েরা রয়েছে, যে গোসাইরা রয়েছে, আপনাকে সাহায্য করবে মাত্র। এখানে কোনো রকম কোনো রীতিনীতি কিচ্ছু নেই। এটাই মতুয়া ধর্ম দর্শন। যার যার পূজা শেষে দেবে। মতুয়া ধর্ম দর্শনের অন্যতম যে বাণী, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মতুয়া ধর্ম দর্শন এই কথাই বলে, মাতা পিতাকে পূজা করলে, মাতা পিতাকে ভক্তি করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট। তাই অন্য কোনো পূজা পার্বণ যাগযজ্ঞ কোনো কিছু করার প্রয়োজন নেই। মতুয়া ধর্ম দর্শন মেনে চলুন। মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবতার দর্শন, শুধুমাত্র পূর্ববঙ্গে থেকে উঠে আসা কয়েকজন গুটি কয়েক মানুষের জন্য নয়। মতুয়া ধর্ম দর্শন শিক্ষার কথা বলে, মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবের কথা বলে। জয় হরিবল, জয় হরিবল। একটা পুণ্য স্নানটা কবে থেকে শুরু হচ্ছে? পুণ্য স্নান বুধবার থেকে শুরু হবে, অর্থাৎ আমরা ব্রহ্ম মুহূর্ত যেটা মানি, সূর্য ওঠার আগে থেকে সূর্য প্রস্ফুটিত হওয়ার সময়, এই সময় লক্ষাধিক মানুষ, তবুও তো সম্ভব হবে না, লক্ষ লক্ষ মানুষ আসবে। বুধবার শেষ রাত থেকে, অর্থাৎ বৃহস্পতিবার গোটা দিন পুণ্য স্নান। বৃহস্পতিবার গোটা দিন থাকবে, আর বুধবার ভোর থেকে, বুধবার ভোর, তাই তো? মোটামুটি কেমন লোক হয় আশা করছেন? এবছর দূরান্ত থেকে, ধরুন জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মতুয়া ভক্তরা আসবে এবং সেখানে বিশাল সংখ্যক মতুয়া ভক্তরা বসবাস করছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। উড়িষ্যা, মালকানগিরি, এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, নৈনিতাল, সমস্ত জায়গা থেকে ভক্তরা আসা শুরু করেছে। এবং ঠাকুরবাড়িতে আপনারা দেখলে, জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, বিহার থেকে এসছেন, তারা জাতিগতভাবে বিহারি, তারাও ঠাকুরের ভক্ত। ঠাকুরের থেকে কোনো না কোনো, ঠাকুরের নামে তারা কোনো না কোনো উপকৃত হয়েছে, তারপরে ঠাকুরের প্রতি তাদের বিশ্বাস ভক্তি জেগেছে। তারা বাঙালি না, কিন্তু ঠাকুরের নামে তারা অনেক উপকৃত হয়েছে, সেই জন্য বিহার থেকে ছুটে এসছে, গুজরাট থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসবে। শুধুমাত্র মতুয়া নয়, শুধুমাত্র বাঙালি নয়, অনেক অবাঙালি মানুষ যারা মতুয়া ধর্ম দর্শন মেনে চলছেন, এই দর্শনটাকে তারা বুঝতে শিখেছে। মতুয়া ধর্ম দর্শন, আমি আগেই বললাম, শুধুমাত্র মতুয়াদের জন্য নয়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জন্য নয়। মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবতার দর্শন, যে দর্শন বিশ্ব মানবের কথা বলে, যে দর্শন বিশ্ব মানব কল্যাণের কথা বলে। যেহেতু প্রচুর ভিড় হবে, প্রশাসনের ব্যবস্থা কি? প্রশাসনিক ব্যবস্থা রয়েছে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার আমাদের এখানের যিনি মাননীয় এসপি রয়েছেন, কালকে তিনি এসে ভিজিট করে গেছেন, এসডিপিও সাহেব এসেছিলেন, এসে ভিজিট করে গেছেন। প্রশাসনিকভাবে যথেষ্ট আমাদের সাথে কোঅপারেটিভ করা হবে। এছাড়াও ঠাকুরনগর গাইঘাটা অঞ্চলের বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ক্লাব থেকে মোটামুটি 500 মতো স্বেচ্ছাসেবী থাকবে আমাদের ঠাকুরবাড়ির পক্ষ থেকে, এবং প্রচুর পরিমাণে প্রশাসনিক মানুষও থাকবেন, প্রশাসনিক কর্তারা থাকবেন। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে এবং একেবারে শেষ তুলির টান চলছে। আপনারা দেখতে পাবেন কামনা সাগর পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যাতে ভক্তরা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয়। কামনা সাগরের ওই পারে মায়েদের জন্যে
স্নান করার পরে কাপড় চেঞ্জ করার জন্য একটা বিরাট বড় জায়গা করা হয়েছে, যেখানে মায়েরা স্নান করার পরে তারা কাপড় চেঞ্জ করতে পারবে। এছাড়াও চারিদিকে আপনারা ঘুরলে দেখতে পারবেন পায়খানা বাথরুমের যে সমস্যা থাকে, সেটা যথাসাধ্য জলের সমস্যা, সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি সমাধান করার জন্য, এবং ঠাকুর পরিবারের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে সমস্ত ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে। আচ্ছা বলছি, যদি বুধবার রাত্রে যারা আসবে তাদের আসতে গেলে থাকার কি কোনো মানে কোথাও কোথাও থাকবে এরকম কোনো ব্যবস্থা রয়েছে? দেখুন, এত লোকের সমাগম, অলরেডি যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে দূর দূরান্ত থেকে যারা ভক্তরা এসছেন তারা অলরেডি জায়গা নিয়ে নিয়েছেন। একটা সময় কি হবে, মঙ্গলবার পর্যন্ত বিল্ডিংগুলো কমপ্লিট হয়ে যাবে। বুধবার থেকে যে সমস্ত ভক্তরা আসবে, চারিদিকে যে মাঠ দেখছেন, এখানে মূলত ভক্তরা যেটা মতুয়াদের মূল মন্ত্র, এখানে আসে সবাই খাটনি দিতে, পরিশ্রম করতে আসে। সেই খাটনি দেওয়ার ফলে তাদের মনে একটা শক্তি জন্ম নেয়, একটা আশা জন্ম নেয় যে এই খাটনি দিলে আমার কোনো না কোনো কিছু হবে, যেটা আপনারা কেবলই দেখলেন যে এক মহামারী হয়েছিল, সেই মহামারী থেকে তিনি মুক্তি পেয়েছেন। তো ভক্তরা কোনো সময় এখানে কোনো রকম ত্রুটি বিচ্যুটি যাই থাক সব কিছু মানিয়ে নেয়, পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যাবে, মাঠে মানুষ শুয়ে থাকবে। এখানে কোনো ভক্তরা রিল্যাক্স বা কোনো রকম মানে আমোদ ফুর্তি করতে আসে না। এখানে একমাত্র হরিনাম মহামন্ত্র এই বল, সেই ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাসের জোরে, সেই হরিনামের টানে এবং এই পুণ্যভূমির মাটির টানে তারা ছুটে আসে। সেই জন্য যাই আমাদের থাকার ব্যবস্থা হোক না কেন, এত ভক্তের থাকার ব্যবস্থা কোনোদিনই করা সম্ভব নয় একটা পরিবার বা ঠাকুর বাড়ির তরফ থেকে। দেখবেন গ্রামের ভেতর দিয়ে প্রত্যেকটা বাড়ির উঠোনে প্যান্ডেল করা হয়েছে, প্রত্যেকটা বাড়িতে 2, 3, 10টা দল সেখানে থাকবেন, এবং যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা সাথে চাল ডালও নিয়ে আসে, সে প্রসাদ তৈরি হয়। এবং কামনা সাগরের ওই পাশে আপনারা গেলে দেখতে পারবেন প্রায় 5 বিঘে নিয়ে একটা মাঠ রয়েছে, সেই মাঠে প্রসাদ তৈরি করার ব্যবস্থা এবং খাবার দেওয়ার ব্যবস্থা সেখানে হবে প্রসাদের। একসাথে প্রায় 5000 ভক্ত বসে প্রসাদ নিতে পারবে, সেই ব্যবস্থা হয়েছে। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠাকুরবাড়ির এবার 214তম মহাবারণী উৎসব আরও সুন্দর করে তোলার জন্য, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন। মতুয়া ধর্ম দর্শনকে জানতে যারা আগ্রহী তারা ঠাকুরবাড়িতে আসুন, এসে মতুয়া ধর্ম দর্শনকে জানুন, এবং ঠাকুরের যে আকর গ্রন্থ রয়েছে শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, এই গ্রন্থ আপনারা অধ্যয়ন করুন, তাহলে আরও জানতে পারবেন। জয় হরিবল। বলছি, বাংলাদেশ থেকে কি ভক্তরা কি আসছে? বাংলাদেশ থেকে ভক্তরা আসবেন। বাংলাদেশ থেকে আজকে সকালেও আমার কাছে ফোন এসেছিল, বেশ কিছু ভক্ত রওনা হয়েছে, তারা 25 তারিখে এসে ঠাকুর বাড়িতে পৌঁছাবেন, এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, বাংলাদেশ থেকে বেশ কিছু ভক্ত আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয় হরিবল। জয় হরিবল। তো চলুন প্রথমে নাট মন্দিরের ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে হরিবল, দেখুন ওখানে পুজো হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে। তো চলুন ভিতরটাই দেখায় আপনাদেরকে। এখানে কিন্তু অসংখ্য পুণ্যার্থী ভিতরে বসে আছে, আর প্রত্যেকটা দেওয়ালে যদি আমি দেখাই, এখানে কিন্তু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রত্যেকটা বাণী, বিভিন্ন বাণী কিন্তু পরপর এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। দেখুন এই জায়গাটা, এখানে ফ্যানের ব্যবস্থাও কিন্তু অলরেডি করে দেওয়া আছে। ওটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া সংঘের একটা স্টেজ, ওখানে যদি বিভিন্ন অনুষ্ঠান হয় মতুয়া সংঘে, তো এই জায়গাটায় অনুষ্ঠানগুলো হয়। আর এগুলো দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুরের যে বাণীগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরোটাই লেখা আছে। দেখুন আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরে আটচালা থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে মেলার প্রস্তুতি কিন্তু একেবারে শেষ মুহূর্তে। দেখুন প্রচুর মেলা কিন্তু অলরেডি বসে গিয়েছে, ওইখানটায় কিন্তু একটা নাগরদোলাও বসেছে। দেখুন জায়গাটা দেখুন, চত্বরটা কতটা বড়। আর এই মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে একটা গুরুচাঁদ মন্দির। তো চলুন আপনাদেরকে সামনে থেকে গিয়ে গুরুচাঁদ মন্দিরটা একটু দর্শন করাই। আর এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির। দেখুন জাস্ট ভিতর থেকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে কিন্তু একদমই ভিড়াভিড়ি নেই। আর এখানে কিন্তু ওই পুরোহিতদের কোনো উৎপাতটা নেই একদমই। এই মতুয়া সম্প্রদায়ের মেন উদ্দেশ্য হচ্ছে এটা। আর দাদারা যে কথাটা বললেন, এখানে কিন্তু কোনো পুরোহিত নেই পুজো দেওয়ার জন্য, আপনারা নিজে এসেই পুজো দিতে পারবেন। এটার একটা মূল কারণ আছে, আপনাদের ছোট করে সংক্ষেপে বলে রাখি। যখন এই মতুয়া সম্প্রদায়টা উৎপত্তি হয়, মতুয়া সম্প্রদায়টা হচ্ছে মানুষকে কিন্তু খুব ছোট চোখে দেখা হতো, শিডিউল কাস্ট শিডিউল টাইপ হিসেবে। তারপর কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কিছু সম্প্রদায়কে একসঙ্গে দলবদ্ধভাবে একটা সংগ্রাম করেন, এবং তিনি সেই সংগ্রামে কিন্তু জয়ী হন, এবং সেই সম্প্রদায়ে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে বলা হয় কিন্তু মতুয়া।
তার জন্য এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে কাউকে কিন্তু কোনো কিছু ছোটোভাবে, কোনো জাতি ছোট বা এরকমভাবে কিছুভাবেই দেখা হয় না। তাই এই সম্প্রদায়ের নাম হয়েছে কিন্তু মতুয়া। আর এই মতুয়া নাম হওয়ার কারণটা হচ্ছে এখানে হরি বলে সব কিন্তু মাতোয়ারা হয়ে যায়, এই কথা থেকেই নাকি মতুয়া শব্দের উৎপত্তি। জানি না কতটা ভুল কতটা ঠিক, যদি আপনারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দাদা যে কথাটা বললেন, এখানে মেডিকেল ক্যাম্পের জন্য কিন্তু এরকম জায়গা করে দেওয়া আছে। এখানে কিন্তু অসংখ্য পরপর মোটামুটি 7, 8, 10টার মতো এখানে মেডিকেল ক্যাম্প কিন্তু অলরেডি বসবে। আর এখানে কিন্তু দেখুন এই পোস্টারটা যদি আপনাদেরকে কাছে থেকে গিয়ে দেখায়, তাহলে দেখুন লক্ষ্য করুন জায়গাটায় বিনামূল্যে চিকিৎসা প্রদান হবে কিন্তু এখানে 25শে মার্চ থেকে 28শে মার্চ 2025। প্রতি বছর নেয় এবছরও মতুয়া মহামেলায় আগত ভক্তবিন্দুদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে, যদি মেলাতে এসে আপনারা খুঁজে না পান এই নাম্বারগুলো সেভ করে রাখবেন, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর হরিচাঁদ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে দ্বাদশ পাগল মন্দির। তো চলুন মন্দিরের ভেতরটা একটু আপনাদেরকে দেখায়। তখন ওই খ্রিস্টান মিশনারি থেকে যিনি এসেছিলেন C.S. মিট সাহেবকে গুরুচাঁদ ঠাকুর অনুরোধ করলেন, এদের জন্য যদি আপনি শিক্ষার ব্যবস্থা করেন তাহলে এরা শিক্ষিত হয়ে আপনার ধর্ম যদি মনে হয় এদের কাছে যে না খ্রিস্টান ধর্ম ভালো, তবে এরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে। এদের তো খাওয়ার অন্নটুকু নেই, পরবার বস্ত্রটুকু নেই। আমি 1905 সালের পরবর্তী সময়ের কথা বলছি। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থে বিস্তারিত রয়েছে, বলতে গেলে অনেক ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। গুরুচাঁদ ঠাকুর এনার সহযোগিতায় প্রথম ওরাকান্দিতে হাই স্কুল, প্রাথমিক স্কুল, প্রথম ওরাকান্দিতে হাই স্কুল, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী কালে C.S. মিটের ওয়াইফ যিনি, তিনি ওরাকান্দিতে বিধবা মহিলাদের নিয়ে প্রথম স্বনির্ভর স্কুল এবং মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য রাত্রিকালীন স্কুল তৈরি করেন 1905 সালের পরবর্তী সময়। সে সময় এই বঙ্গে শিক্ষার ঢেউ হলেও কলকাতা সম্পন্ন কিছু জায়গায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এইখানে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু গুরুচাঁদ ঠাকুর সেই সময় পূর্ববঙ্গে এই শিক্ষার ঢেউ জাগিয়ে তুললেন। তিনি বললেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করবে ভিক্ষা। এই বাণীকে গুরুচাঁদ ঠাকুর সমস্ত ভক্তদের বললেন এবং আরও বললেন, বিদ্যা তোরে যদি কেহ করো কিছু দান, তব বংশে অবশ্য জন্মিবে বিদ্যান। এই যে মোটিভেট করলেন, সমস্ত পিছিয়ে পড়া মানুষদের মোটিভেট করলে, একত্রিত করলেন শিক্ষার জন্য। তখন বিদ্যালয় নেই, কোনো জায়গা নেই, কে জায়গা দেবে? তখন গরুর গোয়াল ঘর, যেগুলো পূর্ববঙ্গে গরুর গোয়াল ঘরগুলোতে দিনের বেলায় গরু বাইরে চড়াতে যায়। ওই সময় গুরুচাঁদ ঠাকুর বললেন, এই দিনের বেলায় এই গরু চড়াতে যাওয়ার ওই সুযোগে তোমাদের ওখানে স্কুল তৈরি করো, মানে ওইখানে তখন পড়াশোনা চালু করো। এখনও অনেক মানুষ জীবিত রয়েছেন যারা গুরুচাঁদ ঠাকুরের ওই পাঠশালায়, ওই গরুর ঘরে পড়েছেন। এখনও বহু মানুষ জীবিত রয়েছেন। সেই জায়গা থেকে একেবারে মাটি থেকে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন শুরু করলেন। একেবারে শেষ পর্যায়ে 1942 সালের আগে প্রায় পূর্ববঙ্গে 4000-এর ওপরে বিদ্যালয় গুরুচাঁদ, পূর্ববঙ্গ নয় টোটাল বাংলা জুড়ে তো প্রায় 4000-এর ওপরে স্কুল প্রতিষ্ঠিত করেছেন। এই ইতিহাস আমাদের অজানা, বর্তমান শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জানে না এবং তাদের জানানোও হয় না। এই ইতিহাস মতুয়াদের যে দলিল, সেই দলিলে লিপিবদ্ধ রয়েছে এবং এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে যেগুলো গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, ধর্ম আন্দোলন, গুরুচাঁদ ঠাকুরের রাজনীতি, কর্মনীতিকে আরও ত্বরান্বিত করে। তাই যারা দেখবেন বা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা মতুয়া ধর্মদর্শন সম্পর্কে জানুন এবং জানতে হলে আপনারা শ্রীধাম ঠাকুর বাড়িতে আসুন, এসে আপনারা গ্রন্থ সংগ্রহ করুন, আপনারা মতুয়া ধর্মদর্শনকে জানুন এবং দিক দিগন্ত। নামে প্রেমে মাতোয়ারা, তাদেরই মতুয়া বলা হয়। এর অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক গানে অশ্বিনী গোসাই অনেক গানে এর উল্লেখ করেছিলেন। এক কথায় বলতে গেলে মতুয়া শব্দের উৎপত্তি, হরিচাঁদ ঠাকুর প্রথমে মতুয়া শব্দের উৎপত্তি করেননি। হরিচাঁদ ঠাকুর এই দর্শনটা দিয়েছিলেন যে এই দর্শন মেনে চল। যে দ্বাদশ আজ্ঞা রয়েছে মন্দিরে, ওই দ্বাদশ আজ্ঞা ভক্তদের দিয়েছিলেন, তোদের কোনো পূজা পার্বণ করার দরকার নেই, তোরা এইভাবে ব্রাহ্মণ। মূলত মতুয়া হরিচাঁদ ঠাকুরের এই আন্দোলনের সৃষ্টি হয়েছিল
তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদী যে মনুবাদী যে চক্রান্ত ছিল, নিজ জাতির যে মানুষ যারা ছিল তাদের আরও নিচু করে রাখার চেষ্টা ছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন কাটোয়ায় একটা শিব মন্দিরে দাস সম্প্রদায়ের মানুষকে ঢুকতে দেয়নি। তাহলে ভাবুন 214 বছর আগে এই জায়গাটা, যন্ত্রণাটা কোথায় ছিল। আমাদের কানে সীসা ঢেলে দেওয়া হতো যদি আমরা কোনো সময় ভাগবত শ্রবণ করতাম, হরিনাম করতাম। আমাদের জিহ্বা কেটে নিত যদি আমরা কোনো সময় হরিনাম উচ্চারণ করতাম। নারীদের ন্যূনতম অধিকার ছিল না, আমরা রাস্তা দিয়ে গেলে থুতু ফেলার জন্য গলায় ভাণ্ড থাকতো। এই রকম সময় এসে দাঁড়িয়ে এই ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে যে দর্শন তৈরি করেছিলেন সেই দর্শন মতুয়া দর্শন। এবার হরিচাঁদ ঠাকুরের অনুগামী যারা ছিল তাদের সবাই মাতো বলে আখ্যায়িত করত। মাতো বলে, মানে তারা সবসময় নামে প্রেমে মাতোয়ারা হয়ে থাকতো, সেই জন্য মাতো বলে এরকমভাবে আখ্যায়িত করতো। তো অনেক এটা ব্যঙ্গাত্মকভাবে আখ্যা করতো। তো অনেক ভক্তরা হরিচাঁদ ঠাকুরের কাছে এসে বলল, বাবা আমাদের এইভাবে আখ্যায়িত করে। তখন হরিচাঁদ ঠাকুর বললেন যে ঠিক আছে, আজকে থেকে তোরা মতুয়া নামেই তোরা পরিচয় পাবি। হরিচাঁদ ঠাকুরের যারা অনুরাগী, গুরুচাঁদ ঠাকুরের যারা অনুরাগী, অর্থাৎ যারা মতুয়া ধর্মদর্শন মেনে চলে, তাদের মতুয়া বলা হয়। নাট মন্দির থেকে যদি একটু আগে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই কামনা সাগর। তো দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে। যেদিন পুণ্য স্নান আছে এখানে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে স্নান করবে, পুণ্য স্নান। তো জায়গাটা আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখুন এদিকে ঘাট বাঁধানো আছে, ওদিকেও ঘাট বাঁধানো আছে, ওখানে একটা ঘাট বাঁধানো আছে, ওখানে ওদিকে দুটো ছোট ছোট ঘাট, আর এদিকে কিন্তু দুটো বড় বড় ঘাট অলরেডি বাঁধানো আছে। আর কথিত আছে এই কামনা সাগরে স্নান করলে নাকি শুদ্ধ হয় মন, পবিত্র হয় চেতনাবোধ। জানি না কতটা সত্যি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আপনারা আসুন এখানে স্নান করুন, আর এখানে যে মতুয়া উৎসবে আপনারা মেতে উঠুন। আর এই কামনা সাগর চত্বরটা কিন্তু অনেকটাই বড় দেখুন, আর চারিধারে কিন্তু এরকম গাছ আছে। পরিবেশটা খুব শান্ত এবং স্নিগ্ধ টাইপের, বুঝতে পারবেন দেখলে এই জায়গাটা। আর এই কামনা সাগরের পাশেই কিন্তু বহু সাধু সন্তোষীরা এখানে তাদের আখাড়া কিন্তু তৈরি করে ফেলেছে। এখানে কিন্তু অনেকেই দেখুন প্রচুর সাধু সন্তোষীরা এখানে আছেন, ওনারা কিন্তু নিজে রান্না করে খাচ্ছেন। এখানে কিন্তু ভোগ প্রসাদও হয়। ওগুলো আমরা মানি না, কেন আমাদের একই বলবো যে একমত হরিব বল, এই উদ্দেশ্যই মানে সব থেকে শর্টকাট, এর মধ্যে কোনো কিছু প্রয়োজন পড়ে না, সেই জন্যই এখানে আসা। আর এখানে আসার কারণটা হচ্ছে কি, অনেকের মনের যে কামনা বাসনা পূর্ণ হয়, যে কোনো জিনিসের জন্য আসে, কিন্তু সঠিক। আমিও এখানে প্রায় 26 বছর থেকে আসা যাওয়া করছি। এখানে যে দেখি যে ডাঙ্কা বাজে, ডাঙ্কা যে ধ্বনিটা, ওটা কি শব্দ? ওটা শব্দ তো একই, হরিব বল। ডাং খাতে হরিব বল বলে কি, ট্রেনে যখন আসে, ট্রেনের মনে ট্রেনে যে বগি ও নাচে বলে হরিব বল। ট্রেনে যে হকাররা থাকে এবং টিটি অবধি, ওরাও কিন্তু ওই আনন্দে ওই হরির নামের মাতোয়ারা হয়ে ওরা কিন্তু একই বলেই ওখানে। হরিবলের মধ্যে আরেকটা ধ্বনি যেরকম লোকে থাকে, হাতে কাজ মুখে নাম, এটা বাস্তব। কেন হরি ছাড়া তো জীবের কোনো গতি নেই, কেন আসতে হরি যেতে হরি, তাছাড়া পার হওয়া যাবে না ভবতরি। হরি না কজন, সে যেই কোনো যে মতে যাক, ও বলে আমি অনুকূল, ও বলে আমি কৃষ্ণ, ও বলে আমি শিবের মতে, কি বলে কালী মতে, কিন্তু এনার নাম নিতেই হয়। সেই জন্যই এখানে আসা। কোথা থেকে আসছেন যদি আরেকবার? আমি মথুরার থেকে আসছি, বৃন্দাবন মথুরা থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে? শান্তি কিছু লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আর জলটা কেমন? ভালো। আর এখানে কিন্তু বাচ্চারা এই যে কামনা সাগর, এখানে কিন্তু খুব আনন্দের সহিত তারা স্নান করছে। আমি দেখালাম আপনাদেরকে আগে, দেখুন ওই জায়গাটায় দেখুন সবাই কিন্তু স্নান করতে করতে হরি বল বলছে। আর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এমপি অফিস, আর তার পাশেই দেখুন কিন্তু গুরুচাঁদ ভবন। আর এটা হচ্ছে কিন্তু এমপি ভবন, এটা হচ্ছে এমপির বাড়িটা। তো এখানে কিন্তু প্রচুর সেনাবাহিনী। আর এই ঘাটটার নাম হচ্ছে কিন্তু শ্রী শ্রী প্রমোদ মন্ডন ঠাকুর স্মৃতিঘাট। আর মন্দিরের পাশে কিন্তু এখানে রয়েছে অনেক দোকান। এখানে কিন্তু আপনারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূর্তি, তারপর এখানকার যে মতুয়াদের বই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দোকানটা দেখে রাখুন, একদম মন্দিরের পাশেই কিন্তু। আর এখানে অনেক ছোট ছোট মূর্তি কিন্তু তাদের বিগ্রহ বিক্রি হচ্ছে, জাস্ট দেখে রাখুন দোকানটা। তো আপনারা এখানে কীভাবে আসবেন, মেলা কবে থেকে শুরু, খুব সহজে কীভাবে পৌঁছে যাবেন, আর এখানকার যে মাহাত্ম্য তার সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।